আচ্ছা, আমরা একটু সকালে অ্যাক্টিভ হই। আচ্ছা, গতকাল যে ক্লাসগুলো করা হয়েছিল, আপনার কি প্র্যাকটিস হয়েছে কোনো? আমি প্র্যাকটিস করতে পারিনি, একটু ক্লাস দিয়েছি। এখানে একটু বললাম, যেখানে বিকেল দিলাম, ওখানে যাইতে পারিনি, কালকে বিকেলে করে গেছে না। আচ্ছা, রাত কখন যাবে? তাহলে এখন কি করবেন? প্র্যাকটিস করবেন না নতুন ক্লাস করবেন? আজকে নতুন ক্লাস করার পর এটা যেটা কালকে পড়াইছিল ওটা প্র্যাকটিস করবো। আচ্ছা। এটা যাবে। আচ্ছা, তাহলে গত ক্লাসে আমাদের যেটা করানো ছিল সেটা হচ্ছে যে টাইপোগ্রাফি রিলেটেড, না? আপনি তো হোমওয়ার্ক জমা দিয়েছেন। আচ্ছা, রাকিব আহমেদ। আচ্ছা, এই তো সুন্দর হয়েছে। এটা কি আপনার ফন্ট ব্যবহার করছেন? ফন্টটা অনেক মোটা হয়ে গেছে একটু। আচ্ছা, যাই হোক, সুন্দর হয়েছে। আচ্ছা, এটা খুবই সুন্দর হয়েছে। এটা মানে কালকে ক্লাসের উপর ডিপেন্ড করেই কিন্তু, ঠিক আছে না? দেখছেন, প্রথম একটা ক্লাসেই করার পর প্র্যাকটিস করলে কতটা স্মুথলি হয়। আর ওনার লেভেল কিন্তু ধরা আপনি যেন আবার কঠিন হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখেন এটা অনেক সুন্দর ডিজাইন হয়েছে কিন্তু, গুড। এবং তো কপি করা তো নাকি? আচ্ছা, এই অংশগুলো কিভাবে করলেন? ওগুলা একটু ইয়ে করা শেপ বিল্ডার। শেপ বিল্ডার। আচ্ছা, এটা এটা লাগবে শেপ বিল্ডার। এই তো খুবই সুন্দর। এটা বানাইছেন কিভাবে? এটা কিভাবে বানাইছেন? অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে এটা করছেন। Good. আচ্ছা, এটা তো কালকের ক্লাস রিড করে। এই তো মোটামুটি দেখেন একটা কনসেপ্ট উপর ডিপেন্ড করে কিন্তু উনি অনেকগুলো ডিজাইন কিন্তু করছে, তাই না? এটা হচ্ছে বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার থাকার ফ্রিল্যান্সিং এর জন্য প্রথম মাধ্যম। আচ্ছা, একটা কাজ করুন তো, ওখানে ইয়েতে যান, কমে যায় ফাইবার লেখে একটা ফাইবার লেখে, তাহলে আমার একটা আরেকটা অ্যাকাউন্ট আছে, ওইটা একটু অ্যাক্টিভ করে রাখেন। ফাইবার লেখে। আচ্ছা, ফাইবার লেখার পর এই আসছে কি অ্যাকাউন্ট ওপেন হয়েছে? ওটা আচ্ছা, ওপেন হলে যে প্রোফাইলে ক্লিক করে। আচ্ছা, প্রোফাইলে আসলে দেখেন উপরে কোনো নাম্বার উঠছে এরকম, এই যে এখানে এরকম নাম্বার উঠতেছে উপরে, ওখানে দেখেন অ্যাকাউন্টের এখানে এভাবে নাম্বার উঠতেছে কি? আচ্ছা, তাহলে ওটা অটো রিলোড হয়, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের এই মোটামুটি কাজ। যাক, আপনিও প্র্যাকটিস করতে পারলে অনেক খুশি হব। দ্রুত। হ্যাঁ, দ্রুত আমি চেষ্টা করেছি। হ্যাঁ, এখন কিন্তু আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করবেন। আর একটা জিনিস, যে কাজ যেহেতু আমরা ফ্রিল্যান্সিং শিখতেছি, যে সেক্টরে আমরা কাজ শিখব সেই সেক্টর সম্পর্কে মোটিভেশন কিছু কথাবার্তা যদি আমরা শুনি, এটা মনের মধ্যে একটা কাজের আগ্রহটা বৃদ্ধি করে, বুঝতে পারছেন? যেমন দেখেন, এই যে আমার কিছু ভিডিও শেয়ার করা আছে, এই ভিডিওটা দেখবেন, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, তারপরে আরেকটা ভিডিও আমি আমার প্রোফাইলে শেয়ার করছিলাম, মেবি এটা দেখছেন কিনা আমি জানি না। এই যে এটা, ঠিক আছে, এই ভিডিওগুলো দেখবেন। তারপর আরেকজন আছে, ওটা হচ্ছে কুষ্টিয়ার অনিক মাহমুদ। আচ্ছা, এই যে শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরও ইনি কিন্তু আমার শিক্ষক। আমি কিন্তু ওনার কাছ থেকে কাজ আহ, শিখি, বা যে কোনো প্রবলেমে কিন্তু আমি তার কাছ থেকে সাহায্য। অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবল নিয়ে প্রতিবন্ধিতা জয় করে এগিয়ে যাচ্ছে কুষ্টিয়ার শারীরিক প্রতিবন্ধী অনিক মাহমুদ। শারীরিক প্রতিবন্ধিতা পাশ কাটিয়ে তিনি ছুতে চান সাফল্যের চূড়া। অনিক মাহমুদ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার মাজহার আলীর ছেলে। হুইল চেয়ারে তার একবার অক্ষম ব্যক্তি, অক্ষম। আমার এই শিক্ষক কিন্তু চলাফেরা করতে পারে না হুইল চেয়ার ছাড়া, এবং দুই পা কিন্তু অচল একবার, ঠিক আছে? তাহলে এই স্যার
যদি আমার এই শিক্ষক যদি মাসে টি শার্ট ডিজাইন করে, উনি এখন কিন্তু মাসে কমপক্ষে হলেও 4 থেকে 5 লক্ষ প্লাস টাকা ইনকাম করে। 4 থেকে 5 লক্ষ টাকা প্লাস ইনকাম করে। উনি অনেক জায়গায় ক্লাস নেয়। পাশাপাশি ধরেন উনি ওনার নিজস্ব প্রতিষ্ঠান আছে, আইটি সেন্টার আছে, এবং উনি ধরেন যে অনেক ভালো পরিমাণ ইয়ে করে, ঠিক আছে। তাহলে এই ভিডিওগুলো আপনারা দেখবেন, এটা অনুরোধ রইল আপনাদের কাছে। কারণ এগুলো হচ্ছে আমাদের কাজ শেখার হচ্ছে যে অনুপ্রেরণা। আমরা যারা কাজ শিখব, এটা হচ্ছে আমাদের অনুপ্রেরণা। বুঝতে পারছি আমি? কারণ আমরা সুস্থ জীবন থেকেও আমরা জীবনে অনেক অভিযোগ আমাদের থাকে, আমাদের জীবনকে নিয়ে অনেক অভিযোগ থাকে। তো এই জিনিসগুলো যখন দেখব, তখন আমাদের জীবনটাকে আর এই অভিযোগ করার মতন কোনো স্কোপ আমাদের আর থাকবে না। এই জন্য আমি বলি, আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমরা প্রথমেই এই জিনিসগুলো দেখো, যেটা আমাদের জন্য হয়তোবা যে দুর্বলতা, যা ভয়বোধ কাজ করে, ওটা আর করবে না। যদি এই ভিডিওটা আপনারা দেখে থাকেন, আগের ভিডিওটা, তাহলে একটু হলেও বুঝতে পারছে যে আমার হাত দুটোই সচল, মাথাও সচল, সব সচল। তাহলে ওর ড্যান বাটন করতে হলে সে ড্যান বাটনে কিন্তু করতে পারে না। কী করে? মৌখিক বলে সফটওয়্যার মাধ্যমে ওকে করে, এবং মাউসটাকে সে 1 ইঞ্চি নাড়াতে পারে, 1 ইঞ্চি। তারপরে সে সমাজ এবং পরিবারের বোঝা না। তারপরে ইনার বয়স কত? 68 বছর, যেটা ওর এখন সম্পূর্ণ রেস্টেড। এই 68 বছর বয়সে যখন কোনো আইটি সেন্টারে থেকে সে ট্রেনিং করতে গেছে, অনেক আইটি সেন্টার তাকে নাইনি, তারপরেও সে স্বাভাবিক আমাদের মতো কথা বলতে পারে না। তারপরেও সে কিন্তু আল্লাহর রহমতে মানে কিন্তু ভালো পরিমাণ কিন্তু মান্থলি ইনকাম করতেছে টি শার্ট ডিজাইন করে। আচ্ছা, ইনির পা হাত মানে হাত এবং মাথা দুটোই আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু পাটা চলাচল করতে পারে না। এবং ইনি অনেকগুলো আমার নিজেরই শিক্ষক, পাশাপাশি অনেক দেখা যাচ্ছে যে বড় বড় ইশিখন, লার্ন আইটি, তারপর হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বড় বড় যেসব ট্রেনার আইটি সেন্টার আছে সেখানকার ট্রেনার, এবং নিজে তার আন্ডারে হিউজ পরিমাণ ছেলেপেলে কাজ করে। মাসে একটা ভালো মানে হালাল পথে, বৈধ পথে এরকম কোনো সরকারি চাকরিজীবীও বেতন এত পাই না। তাহলে আপনি, আমি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা সব কিছু দান করছে। পাশাপাশি এই জিনিসগুলো ফলো করবেন, দেখবেন কাজের প্রতি ভালোবাসাটা অনেক গুণ বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে। আমার নিজেরও যখন অনেক ক্ষেত্রে মনে হয় আমি স্বাভাবিক হয় ফেসবুক চালাচ্ছি, ইউটিউব চালাচ্ছি, তাহলে এরা আমার থেকে ভালো করতেছে কী কারণে? ওরা কিন্তু ইউটিউব ফেসবুকের সময় বেশি দেয় না, বাইরে কোনো সময় বেশি দেয় না, যার কারণে তারা সফল। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, এগুলো আপনাদেরকে অনুপ্রেরণার জন্য বলা, আপনারা দেখবেন। আচ্ছা, তাহলে আমরা চলে আসি আমাদের কাজের জন্য। আমরা কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করব। তাহলে আমাদের কত নম্বর ক্লাস হয়েছিল? 4 নম্বর। আচ্ছা, 4 নম্বর ক্লাস করানো ছিল। তাহলে 4 নম্বর ক্লাসে আমাদের জাস্ট সার্কেল বেস ডিজাইন করানো ছিল, তাই না? আচ্ছা, জাস্ট আমরা কয়েকটা জিনিস দেখি। আজকে আমরা আলোচনা করব এরিয়া টাইপ ক্লাসের মডিউল টাইপ। আমাদের এই কয়টা আসতে হবে, খুবই সিম্পল, ঠিক আছে? তাহলে আমরা আলোচনা করি প্রথমত এরিয়া টাইপ। আমরা কিন্তু পূর্বে টাইপ অনেক পাত কাজ করছি, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ অনেক পাতের কাজ, সবচেয়ে ইম্পর্টেন্টটাই কিন্তু আমরা করছি। আচ্ছা, এরিয়া টাইপ। এরিয়া টাইপগুলোর কাজ কি? একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা অনেক কিছু লেখা দিই,
যেমন আমরা কিন্তু কিছুদিন আগে কি করলাম, টুইটারের একটা শেপ তৈরি করলাম, তাই না? হ্যাঁ। টুইটার আইকন, আচ্ছা আচ্ছা, যারা আমরা পেন টুল দিয়ে টুইটার আইকন তৈরি করছিলাম, সো এই একটা টুইটার আইকন, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক কিছু একটা শেপের মধ্যে লেখা, দেখি না? অথবা আমরা দেখি হচ্ছে যে একটা বৃত্তের মধ্যে সম্পূর্ণ একটা লেখা, একটা বৃত্তের মধ্যে অনেকগুলো লেখা। তাহলে বৃত্তের মধ্যে যদি লেখা লিখতে হয়, তাহলে আমরা কোন টুলসটা অ্যাপ্লাই করব? তাহলে আমরা এরিয়া টাইপ ব্যবহার করে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কি করতে পারি, লিখতে পারি। তো নির্দিষ্ট একটা এরিয়া, এটা হচ্ছে আমাদের এরিয়া টাইপ টুল। সো আমরা প্রথমেই একটা টেক্সট আমরা নিয়ে আসি, লরেন। আচ্ছা, লরেন ইপসামটা হচ্ছে যে এখান থেকে আপনি বিভিন্ন টেক্সট কপি করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সাপোজ দিলাম আমরা এখান থেকে কিছু টেক্সট আমাদের সার্কেলের মধ্যে নিতে হবে, আমরা কপি করলাম। কপি করার পর আমরা ইলাস্ট্রেটরে আসছি। সো এটাকে সিলেক্ট করার পর আমরা চলে আসবো টাইপ টুল থেকে এরিয়া টাইপ। তাহলে দেখেন টাইপ টুলটা একটা সার্কেল দিয়ে চলে আসছে। এখন আমরা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট হয় মিডল পয়েন্ট থেকে ধরে অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে দেখেন তো লেখাগুলো ভিতরে চলে আসছে না? আচ্ছা, এখন আমরা যেটা কপি করেছিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন এই লেখাটা সম্পূর্ণটা কার ভিতরে লিখতে হবে আমাকে? বৃত্তের মধ্যে। আমার অলরেডি কিন্তু চলে আসছে। এখন আমরা এটাকে কন্ট্রোল টি দিলে আমাদের কি আসে? ক্যারেক্টার প্যানেল, তাই না? এই ক্যারেক্টার প্যানেলটাকে সিলেক্ট করে আমরা যদি এই যে প্রথমের সেট দ্য ফন্ট সাইজ, এটাতে যদি আমরা বৃদ্ধি করি, আমাদের লেখাগুলো আমাদের কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে না? বড় করতে করতে একসময় দেখা যাচ্ছে যে ফন্টটাকে লাল চলে আসছে, মানে কি এটার ভিতরে কিছু ফন্ট ঢুকে গেছে। একটু কমায় দিলাম, বাস। এখন আমরা চাইলে এই ফন্টটার, এটা হচ্ছে যে সেট দ্য কি লিডিং আপনার স্পেসিং, এখানে আইকন দিয়ে রাখছে দেখেন, উপরে নিচে স্পেস বাড়াতে পারবো আমরা। আমরা যদি এটাকে একটু বাড়াই দিই, দেখেন তো স্পেস বাড়ায় যাচ্ছে না? আচ্ছা, তারপরে দেখেন এখানে সেট দ্য ট্রেকিং, এটা হচ্ছে আপনার ক্যারেক্টারের মাঝে স্পেস বাড়াবে। কি বাড়াবে? দেখেন আমি একটু বাড়াই দিই, দেখেন ফন্টগুলো স্পেসিং বাড়ছে না? আচ্ছা, এভাবে আমরা স্পেস বাড়াতে পারি, আমরা কমাই দিলাম একটু, ব্যাস। তারপরে আমরা কি করতে পারি, দেখেন এই যে প্যারাগ্রাফ প্যানেল থেকে কি বলেছিলাম, অ্যালাইন টু লেফট। লেফটে এটা কিন্তু অলরেডি লেফটে আছে, আমরা অ্যালাইন টু সেন্টার করলে দেখেন লেখাগুলো সেন্টারে চলে আসলো। অ্যালাইন টু এখান থেকে কি রাইটে করলে রাইটে চলে গেল, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা লেখাগুলোকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারি। বুঝতে পারছি আমি? লেখাটা এখন কি হলো, বৃত্তের মধ্যেই তো আছে। আচ্ছা, এখন এই লেখাটাকে আমরা কি করতে পারি, আরেকটা বৃত্ত নিতে পারি, শিফট অল্টার ধরে কন্ট্রোল এক্স, এটা নিচে নিব, কন্ট্রোল বি নিচের দিকে গেল, অথবা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আচ্ছা, এটাকে আমরা অ্যালাইন করব, এই দুটাকে অ্যালাইন মনে আছে তো? এই যে এটাকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অ্যালাইন উপরেও চলে আসে, হরিজন্টাল। আচ্ছা, এটাকে সিলেক্ট করে কোনটার বরাবর নিব, হরিজন্টাল বরাবর একটা, ভার্টিক্যাল বরাবর একটা, চলে আসছে না? বাস, এটাকে আমরা শিফট অল্টার দিয়ে একটু ছোট করি। ওকে, এখন আমরা টেক্সটটাকে যদি সব ওকে থাকে, তাহলে আমরা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই, করার পর আমরা কালারটাকে হোয়াইট করে দিই। তো দেখেন তো সুন্দরভাবে একটা সার্কেলের মধ্যে লেখা হয়ে গেল না? আচ্ছা, এখন একই জিনিস আমরা যদি এটাকে টুইটারের মধ্যে লিখতে চাই, এই টুইটারের শেপের মধ্যে যদি লিখতে চাই, তাহলে সেম প্রসেস। এটাও তো আমাদের এরিয়া টাইপ, তাই না? তাহলে এখান থেকে ধরে আমরা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, করার পর এটাকে একটু ছোট করে দিব, ফন্টগুলোকে একটু ছোট করে নিই, লেখাগুলোকে কপি করি এখান থেকে। ধরেন যে টুইটারের মধ্যে অনেকগুলো লেখা থাকে, কপি, দেন আমরা এখান থেকে পেস্ট, ঠিক আছে না? দেন একটু ছোট করে নিই, আচ্ছা এখানে স্পেস বেশি হয়ে গেছে আমাদের, ঠিক আছে না? স্পেসগুলোকে কমায় দিব, দিলে আমাদের কি হবে, একটু বেশি লেখা বোঝা যাবে, ঠিক আছে? বেশি স্পেস থাকলে বোঝা যায় না লেখাগুলো।
তাহলে এবার টুইটারের মধ্যে তো চলে আসছে, তাই না? তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এই টুইটারটাকে এখানে বসায় দিতে পারি। তাহলে অ্যারেঞ্জ, কোথায় গেল অ্যারেঞ্জ, হ্যাঁ সেন্ড টু ব্যাক। তাহলে এটাকে আমরা অ্যালাইন করে নিব হরিজন্টাল ভার্টিক্যাল, ঠিক আছে না? এখন আমরা এটার কালার হোয়াইট করে দিচ্ছি। এখন যখন শেপটা সাইডে দিয়ে দেবো তখন মনে হবে যে এটা টুইটারের মধ্যে একটা লেখা আছে, তাই না? আচ্ছা, এভাবে তো আমরা লিখতে পারবো এরিয়ার মধ্যে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যখন আপনার দেখা যাচ্ছে যে একটা ফ্লাইট ডিজাইন করবেন, তখন একটা শেপের মধ্যে লেখা, বা একটা ম্যাগাজিন ডিজাইন করতেছেন তার মধ্যে একটা লেখা। কিছু কিছু জিনিস সব তো শেখানো যায় না। যেমন ধরেন আজকে আমার একটা কিছুক্ষণ আগে, মানে পূর্বে আমার একটা ক্লায়েন্ট ছিল, তার আমি কাজ করেছিলাম। সো সেই ক্লায়েন্ট কিছুক্ষণ আগে আমাকে একটা অর্ডার দিয়েছে, $40 একটা অর্ডার দিয়েছে, দুটা, মানে দুটা কাজ হবে 20-20-40। আমি কিন্তু এর আগে কখনো ইনভয়েস তৈরি করি নাই। ইনভয়েসটা কি জিনিস, যে একটা কোম্পানির বা আমরা যখন একটা ল্যাপটপ কিনতে গেলে আমাদের চার্জশিট দেয় না, কোনটাতে কোনটার প্রাইস কত, এটাকে বলা হয় ইনভয়েস। তাহলে এই ইনভয়েস ডিজাইন এর আগে কখনো করি নাই। তার মানে করি নাই বলে কি পারবো না? সিম্পল প্রসেস। ইলাস্ট্রেটরে এনে শুধু ঘরটর বসায় দিয়ে লোগোটুকু বসায় দিলাম, এটা হচ্ছে একটা ইনভয়েসের সিম্পল প্রসেস, ঠিক আছে? আচ্ছা, তাহলে করি নাই সেগুলো তো কাজ বাদ দেবো না। ক্লায়েন্ট অফার দিয়েছে, আমি করতে পারবো, করে দিব, সমস্যা নেই। তারপর আমাকে আরেকটা দিয়েছে, ফ্লাইট ডিজাইন করছি, সে একটা ফ্লাইট ডিজাইন দিবে, তার ফ্লাইট ডিজাইনের একটা ইনফরমেশন দিয়েছে, দুটো অর্ডার দিয়েছে $40। তাহলে এই যে এই ফ্লায়ার ডিজাইনগুলো যখন আমরা করবো, তখন দেখা যাচ্ছে একটা ফায়ারের মধ্যে আমাদের এইরকম একটা অপশন থাকতে পারে, বা একটা সার্কেলের মধ্যে লেখা, বা একটা তার একটা কোনো একটা শেপের মধ্যে লেখা, তখন আমাদের প্রয়োজন করতে পারে। তখন আমরা এই জিনিসগুলো এইরকম জায়গায় ব্যবহার করতে পারি। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, তারপর আমরা আলোচনা করব ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল দ্বারা বোঝানো হয়েছে যে আপনি যদি ভার্টিক্যালে কোনো কিছু লেখা লিখতে চান, ভার্টিক্যাল বরাবর আপনার কি লেখা লিখতে পারবেন, ঠিক আছে না? আচ্ছা, তারপরে আমাদের আছে কি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এরিয়ার মধ্যে কি হবে, ভার্টিক্যাল বরাবর হবে, জাস্ট এটা একবার দেখলেই এনা। আচ্ছা, তারপরে দেখেন ভার্টিক্যাল টাইপ অনে পার্ট টুল। টাইপ অনে পার্ট টুলটা কি হয়েছিল, একটা পাতের মধ্যে হয়েছিল, তাহলে এখন হবে কি ভার্টিক্যাল বরাবর হবে পাতের মধ্যে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখান থেকে সবচেয়ে বেশি ব্যবহার করার পরে টাইপ টুল, এরিয়া টাইপ টুল আর টাইপ অনে পার্ট টুল, এবং তার সঙ্গে টাচ টাইপ টুলটা লাগে। তাহলে টাচ টাইপ টুলটা কি জিনিস? আচ্ছা, এখানে আমি কি লিখলাম, ডিজাইন লিখলাম, শিফট অল্টার ধরে বড় করছি, এটাকে টাইপ কেস, টাইটেল কেস, ঠিক আছে না? এখন এই লেখাটাকে ভাঙ্গা ছাড়াই আমি ডিজাইন করতে চাই। কি ছাড়া? ক্রিয়েট আউটলাইন করা মানে তো ফন্টটাকে ভেঙে ফেলা। তাহলে আমি ভেঙে ফেলা ছাড়াই আমি কি করতে চাই, ডিজাইন করতে চাই। তাহলে আমরা এই টাচ টাইপ টুল ব্যবহার করতে পারি। তাহলে টাচ টাইপ টুলটা কোথায় আমাদের, যে এখান থেকে টাচ টাইপ টুল, যার শর্টকাট হচ্ছে শিফট ডি। টাচ টাইপ টুলটা সিলেক্ট করলাম। এখানে কিন্তু লেখা দেখাচ্ছিল যে প্লিজ সিলেক্ট ক্যারেক্টার। তার মানে এখান থেকে আমরা ডিতে যদি প্রেস করি, করার পর দেখেন ডিটাকে আমরা কি করতে পারি, বড় করতে পারি। ইটাকে প্রেস করে আমি চাইলে উপরে নিয়ে যেতে পারি, এসটাকে প্রেস করলে একটু নিচের দিকে নিয়ে যেতে পারি, আইটাকে প্রেস করলে দেখা যাচ্ছে যে আমি আরেকটু উপরে, মানে এগুলোকে একটু মুভ করতে পারবো আমরা ভাঙা ছাড়াই, ঠিক আছে? এখন দেখেন আমার এই ফন্টটা পছন্দ হচ্ছে না, এখন এখান থেকে আপনার যে কোনো একটা ফন্ট ব্যবহার করে এটাকে দেখতে পারেন যে কেমন হচ্ছে, ঠিক আছে? দেন আপনার সব কিছু মুখে থেকে আপনার ক্রিয়েট আউটলাইন করেন, তখন কিন্তু টাচ টাইপ টুল আর কোনো কাজ করবে না, তখন কিন্তু টাচ টাইপ টুল আর কোনো কাজ করবে না। বোঝা যাচ্ছে টাচ টাইপ টুলের কাজ? আচ্ছা, তারপর টাচ টাইপ টুলের কাজ হয়ে গেলে আমরা একটু ফন্ট নিয়ে আরেকটু আলোচনা করব। ক্যারেক্টার পালেন, টেক্সট এক্সপ্যান্ড, এরিয়া টাইপ টু, প্যারাগ্রাফ পালেন, টাইপ অন পার্ট টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, টাচ টুল, অবজেক্ট অ্যালাইন। তাহলে এই কটা সবটাই কিন্তু শেখানো শেষ। বোঝা যাচ্ছে কি যেগুলো করাইছে এগুলো সব লেখা আছে কিন্তু। আচ্ছা, এখন আমরা দেখব যে পাথ ফাইন্ডার এবং টেক্সটের কিছু কাজ।
সবার আগে আমাদের লাগে পাথ ফাইন্ডার। কি লাগে? পাথ ফাইন্ডার। আচ্ছা, পাথ ফাইন্ডার হচ্ছে একটা অপশন। এই অপশনটাকে নিয়ে আসতে হলে আমরা উইন্ডোতে আসার পর, ভিডিও অন করা আছে কি? আচ্ছা, উইন্ডোতে আসার পর আমরা চলে আসব। দেখেন এখানে নিচের উপরের দিকে পাথ ফাইন্ডার অথবা নিচের দিকে আছে পাথ ফাইন্ডার। দেখেন তো, এই যে পাথ ফাইন্ডার, যার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল F9। তাহলে দেখেন এই যে পাথ ফাইন্ডার টুলস আমাদের। আমাদের কয়টা জিনিস ডিজাইন করার সময় খুব বেশি লাগে। এক হচ্ছে অ্যালাইন, দুই হচ্ছে পাথ ফাইন্ডার। এগুলো ছাড়া তো কাজ করা যাবেই না। আচ্ছা, ভালোভাবে বুঝবেন। পাথ ফাইন্ডার খুবই সিম্পল বিষয়, কঠিনভাবে নিলে কিন্তু কঠিন। এখানে পাথ ফাইন্ডারের 2 2 4 এর নিচে কিছু অপশন আছে। আচ্ছা, তাহলে প্রথমে মনে রাখবেন পাথ ফাইন্ডার টুল একের একাধিক অবজেক্টের সঙ্গে হয়, একটা অবজেক্টের সাথে হয় না। একের একাধিক বলতে 2টা 3টা 4টা যতগুলো হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দুটো অবজেক্ট নিলাম। অল্টার চেপে ধরে আরেকটা অবজেক্ট কপি করলাম। তাহলে এটা কপি করে মোটামুটি আমরা কয়টা নিব? 1 2 3 4, নিচের দিকে একটা কপি করে দিই, তাহলে হয়ে যাবে। অল্টার চেপে ধরে কপি করলাম আমি, ঠিক আছে? আচ্ছা, ভালোভাবে বুঝবেন। এখানে কিন্তু সিম্বল দিয়ে রাখছে কোনটার কাজ কিভাবে হবে। তাহলে এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম, করার পর এটা দ্বারা বোঝানো হচ্ছে ইউনিট। দুটাকে কি করে ফেলে দেবে? একটা শেপে কনভার্ট করে ফেলে দেবে। তাহলে আমি সিলেক্ট করার পর ইউনিটে দিলাম, তো দেখেন তো দুটাকে একটা শেপে করছে না? আচ্ছা, পরেরটার নাম হচ্ছে মাইনাস। এখানে দেখেন একটা অবজেক্ট আর একটা অবজেক্ট দুটো আছে। তাহলে এখানে মাইনাস করবে কোনটা? দুটো সিলেক্ট করলে এখানে ফাঁকা অংশ যেটা আছে সেটা মাইনাস করে ফেলবে। তার মানে উপরের এইটুকু অংশ আমাকে কি করবে? মাইনাস করে ফেলবে। তাহলে আমি এখানে মাইনাস ফন্টে দিলাম, তাহলে মাইনাস হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে যে ইন্টারসেক্ট। এই অবজেক্টকে সিলেক্ট করলাম, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে দুই পাশের অংশ কেটে ফেলে দিবে, মিডিলের অংশটুকু রেখে দিবে। হ্যাঁ, সেটা রেখে দিবে। দেখেন এখানে প্রেস করলাম, শুধু এতটুকু অংশ রেখে দিয়েছে। নিজে একা একা বুঝবেন, আপনি মুখে আগে বলবেন, তারপরে দেখবেন যে হচ্ছে কিনা। আচ্ছা, তারপরে দুটো অবজেক্ট সিলেক্ট করলাম, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আপনার দুই পাশের অংশ রাখবে, মিডিলের অংশটাকে কি করবে? মুছে ফেলবে। তাহলে এটা রাখবে, মিডিলের এতটুকু অংশ কেটে ফেলবে। দেখেন কাটছে। আচ্ছা, এটা আচ্ছা, এটার কাজ হচ্ছে যায় কি? এই যে এখানে দেখেন যে এতটুকু অংশ কেটে ফেলে দিবে, উপরের অংশটা কেটে ফেলে দিবে, নিচের অংশটা রাখবে। এই যে দেখেন, তাহলে আবারও দেখি। এই দুটো অবজেক্ট সিলেক্ট করলাম। হ্যাঁ, গ্রিন কালারটা উপরে আছে। এখানে কি বলছে? গ্রিন কালার থেকে মানে এই অবজেক্টের উপরে যতটুকু থাকবে সবটুকুই মুছে ফেলবে। এখানে আইকন দিয়ে রাখছে, দেখেন কেটে ফেলে দিয়েছে। আরেকটা জিনিস দেখেন, এখানে যদি সাপোজ ধরলাম আমি একটা বৃত্ত নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ওটার উপরে পেস্ট করলাম, করার পর একটা কালার দিলাম হচ্ছে আরেকটা কালার, শিফট অল্টার ধরে ছোট করলাম। এখন যদি মাইনাস করি তাহলে কি করবে? ওটার উপরে যেটা থাকবে সেটা কেটে ফেলে দিবে। তাহলে উপরে কোনটা আছে? হলুদ। তাহলে একটু খেয়াল করেন, সিলেক্ট করলাম, করার পর দেখেন মাইনাস কেটে ফেলে দিয়েছে। কন্ট্রোল জেড দিলাম, এখান থেকে ডিজাইন হয়। এটাকে শিফট অল্টার ধরে বড় করলাম, করার পরে একটু সাইডে সরাই নিলাম। এবার প্রচুর শেপের কাজে লাগবে, ঠিক আছে না? একটু বড় করছি, এই যে একটু বাড়তি করে নিলাম, বাস। সিলেক্ট করলাম, মাইনাস করলাম, কেটে গেল। শেপ ক্রিয়েটের সময় এগুলো আমাদের প্রচুর লাগে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তাহলে এই দুটো সিলেক্ট করলাম। এটার কাজ কি? ডিভাইডেড।
এই ডিভাইডের কাজ হচ্ছে প্রত্যেকটা অংশ সে খন্ড খন্ড করে ফেলবে, কাটা ফেলবে। স্ট্রোক বলা হয়, স্ট্রোক। স্ট্রোক না, ও প্রত্যেকটা অংশকে ভাগ ভাগ করে ফেলবে। এখানে যতগুলো অবজেক্ট আছে সব অংশগুলো ভাগ ভাগ করবে। যেমন ধরেন এতটুকু একটা অবজেক্ট করে ফেলবে, এতটুকু একটা অবজেক্ট করবে, এতটুকু একটা অবজেক্ট করবে। দেন আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর ডিভাইডেড করলাম, করার পর দেখেন ভাগ হচ্ছে কি আনগ্রুপ করতে হবে। নিচের অবজেক্টের কাজ করতে হলে তখন আমাকে কি করতে হবে, আনগ্রুপ করতে হবে। তাহলে রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। তাহলে দেখেন ভাগ ভাগ হয়েছে কি প্রত্যেকটা অংশ। আচ্ছা, এটা দ্বারা বোঝানো হয়েছে কি ট্রিম। দেখেন ট্রিম করলাম, এটা কিন্তু কেটে গেছে, ঠিক আছে, আনগ্রুপ করেন, কেটে গেছে কিন্তু, অথচ কিন্তু ওখানে কিন্তু একবারে জয়েন্ট হয় হিসেবে ছিল কিন্তু। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, পাশেরটা কি আমাদের ক্রপ। তাহলে ক্রপ করছে কতটুকু, এটা আর এটা কিছুটা সেম না, ক্রপে দিলাম, কেটে ফেলছে কিন্তু সে, ঠিক আছে না। আচ্ছা, এই তো মোটামুটি এই বিষয়। এটা আইকন দ্বারা বোঝানো যাচ্ছে নিচের অংশটুকু রাখবে, উপরেরটুকু মাইনাস করে দেবে। ক্লিয়ার জিনিসটা? এই হচ্ছে আমাদের পাথ ফাইন্ডার, যেটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন, এই পাথ ফাইন্ডারটা দেখানোর উদ্দেশ্য যে আমরা যে কাজটা এখন করবো এটা আমাদের সম্পূর্ণটা পাথ ফাইন্ডার উপর ডিপেন্ড করে করতে হবে। আমরা একটা জাস্ট সিম্পল একটা লোগো ডিজাইন করব। সিম্পল কি লোগো ডিজাইন, যেটা আমাদের ক্লাসের উপরে বেস করে হবে। আমরা দুইটা ওয়ার্ড লিখলাম, কি এসসি। এটাকে কি লোগো বলা হয় পরবর্তীতে আমরা আলোচনা করব। আমরা জাস্ট একটা লেটারকে ডিজাইন করব। আমরা ক্যারেক্টার প্যানেল থেকে একটা ফন্ট সুন্দর চুজ করতে পারি। এর আগের দিন আমরা একটা ফন্টের নাম বলেছিলাম, মনে আছে ফন্টের নাম কি? টারজান প্রো। আজকে আমরা দেখব ইথনোসেন্ট্রিক টেক্সট ডিজাইনের জন্য বেস্ট একটা ফন্ট। কি ফন্ট? ইথনোসেন্ট্রিক, ইটিএইচএনও। আমরা এই লেখাটাকে কপি করব, ইথনোসেন্ট্রিক ফন্ট। আমি লিঙ্কটাও দিয়ে দিব। ইথনোসেন্ট্রিক ফন্ট ফ্রি ডাউনলোড। আচ্ছা, ইথনোসেন্ট্রিক ফন্টটা আমরা দা ফন্ট থেকে নিতে পারি। এই যে এটা হচ্ছে আমাদের ইথনোসেন্ট্রিক ফন্ট, এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ফন্ট। আমি এটা লিঙ্ক সহ আমি দিয়ে দিচ্ছি। পোস্ট করে দিলাম। এই ফন্টটা আমাদের লোগোর জন্য খুব মানে বলা যায় বেশি ব্যবহার করা পড়ে। আচ্ছা, দা ফন্ট থেকে গেল ইথনোসেন্ট্রিক। আচ্ছা, তাহলে আমরা ফন্টটাকে কিভাবে ইনস্টল করতে হয় জানি তো আমরা। আচ্ছা, তাহলে আমরা ফন্টটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, কন্ট্রোল শিফট ও শর্টকাট আনগ্রুপ। দুটার কালার আমরা একটু আলাদা দিই। আচ্ছা, এখন জাস্ট এই ফন্টটা যদি এভাবেই থাকে তাহলে তো এটাকে ডিজাইন বলে না। তাহলে আমাকে কনসেপ্ট নিয়ে আসতে হবে, এটাকে একটা মার্জিত রূপ, একটা স্ট্যান্ডার্ড রূপ আমাকে দিয়ে একে কী করতে হবে, ডিজাইন করতে হবে, তাই না? তাহলে এই লেখাটাকে আমরা সিলেক্ট করে জাস্ট এটাকে অ্যারো চিহ্ন দিয়ে সরাই নিব। ঠিক আছে, সরাই নিচ্ছি। এমনভাবে সরাবো কিছু অংশ যেন এই পাশে বাহির হয়ে থাকে আর কিছু অংশ যেন ওই পাশে বাহির হয়ে থাকে। কেন হয়ে থাকে সেটা আমরা দেখব। এখন এটার উপর ডিপেন্ড করে আমরা কি করব, ডিজাইন করব। তাহলে এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম, কি করলাম, সিলেক্ট করলাম, করার পর এই ডিভাইডেড করলাম, করার পর আনগ্রুপ করে দিলাম। তাহলে দেখেন তো এটার একটা অংশ, এটার একটা অংশ, এটার একটা অংশ, এটার একটা অংশ, প্রত্যেকটা খন্ড খন্ড হয়ে গেল না?
আমরা কন্ট্রোল জেড দিলাম। আমাদের মূল উদ্দেশ্যটাই ছিল খণ্ড খণ্ড করা। আচ্ছা, খণ্ড খণ্ড করার পর এখন আমরা সৌন্দর্য বৃদ্ধি করব। কি করব? সৌন্দর্য। এখন এই অংশটা খণ্ড হয়েছে, এটাকে আমরা কি করব, একটু এটা এবং এই যে কন্ট্রোল জেড দিচ্ছি, এটা এবং এই যে হলুদ যে অংশটা আছে, এই দুইটাকে ধরে আমরা শিফট চেপে ধরে এই দুইটাকে কি করলাম, সিলেক্ট করলাম, করার পর আবার ইউনিট করে দিব। তাহলে এটা একটা শেপ হয়ে গেল না? দেন এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে আসবো। কোথায়? অবজেক্ট। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। তাহলে অফসেট পাথে আসার পর প্রিভিউ করে দিব। কি করব? প্রিভিউ। প্রিভিউ করলে দেখেন এর সাইড থেকে একটু স্ট্রোক বাড়ায় গেছে না? দেন এটাকে আমরা প্রিভিউ আরেকটু বাড়ায় দিব। তাহলে এই অংশটা সুন্দর করে ফিল আপ হয়ে গেল না? হওয়ার পর আমরা ওকে করলাম। করার পর এই দুইটা অবজেক্ট সিলেক্ট করে দিলাম, মানে এই অবজেক্ট দুটা, এই এস এর অংশ আর এই অংশ। করার পর আমরা ডিভাইডেড করছি। কেন ডিভাইডেড করব? করার পর আনগ্রুপ করে দিব এই অংশটা সুন্দরভাবে শেপটা তৈরি করার জন্য। এখন তো সুন্দর করে শেপ তৈরি হয়ে গেল না এস এর এখানে? তো ডিভাইডেডটা কেন করলাম, বোঝা গেছে জিনিসটা? এবং ডিভাইডেডের পর কিভাবে করলাম, কোন অংশ দুটা সিলেক্ট করলাম, বোঝা গেছে? আচ্ছা, এখন এই অংশটা, এই অংশটাকে সিলেক্ট করব। করার পর অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ। তার মানে তখনও 12 পয়েন্ট দিয়েছিলাম, এখানেও 12 পয়েন্ট দিব। ঠিক আছে? দেন ওকে করার পরে দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম, এই সব কয়টা অবজেক্ট। করার পর ডিভাইডেড, করার পর আনগ্রুপ। এখন কোন অংশ রাখবো আর কোন অংশ কেটে ফেলবো। এই অংশটাকে আমরা কেটে দিলাম, এই অংশটা খণ্ড হয়ে গেছে, কেটে দিলাম। এটা বাড়তি অংশ কেটে দিলাম। ঠিক আছে না? আচ্ছা, দেন এই বাড়তি অংশটাকে কেটে দিলাম আমরা। তারপরে এই বাড়তি অংশটাকে কেটে দিলাম। ঠিক আছে না? দেন এই যে এই শেপটা বৃদ্ধি হয়ে গেছে, এই অংশটাকে কেটে দিলাম। তাহলে দেখেন তো এই এস এর সাথে এই অংশটা জয়েন্ট হয়ে যায় নাই? কিন্তু এখানে কোথায় এস এর সাথে কোনটা? এটা। এখানে যদি কেটে দেয় তাহলে এখানে ফাঁকা হয়ে যাবে। আমি তো ফাঁকা করবো না এখানে। ঠিক আছে না? আচ্ছা, এখানে কি ডাবল আছে না একটাই আছে? এখন আমরা এই সব কয়টা অবজেক্ট সিলেক্ট করে একটা কালার দিব। এই যে পাথ ফাইন্ডারে যখন ডিভাইডেড করব, কিছু আবর্জনা সাইডে জড়ো হয়ে যায়। এই অংশগুলোকে আমরা আবর্জনাগুলোকে কেটে দিলাম। ঠিক আছে না? এখন এই সব কয়টা অবজেক্ট সিলেক্ট করে আমরা কি করব, ইউনিট করে দেব। তোমরা জয়েন্ট হয়ে গেল না? এখন আমরা আনগ্রুপ করে দেব। তাহলে এটার কালার একটু আমরা একটা কালার দিয়ে দিই এখানে, ব্যাস। তো দেখেন তো সুন্দরভাবে এই অংশটাকে কেটে গেল, এই অংশটাও কেটে গেল, এই অংশটাও কেটে গেল। ঠিক আছে তো? এখন আমরা চাইলে এটাকে কি করতে পারি, এই অংশগুলোকে একটু কেমন যেন খারাপ লাগছে না, এই অংশগুলো একটু খারাপ লাগছে না, আমরা সরাসরি এখান থেকে স্মুথ টুল অ্যাপ্লাই করে দিতে পারি। দেখেন তো সুন্দরভাবে কি হয়ে গেল, আমাদের এস সি একটা লেটার ডিজাইন হয়ে গেল। তার মানে কি এখানে এস এবং সি আছে, কিন্তু এস এর অংশটা সি এর সাথে লাগাই দিলাম আর সি এর অংশটা এস এর সাথে লাগাই দিলাম। এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। বুঝতে পারছেন? তাহলে এই অংশটাকে আমরা সুন্দরভাবে সেট করতে পারি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে আমরা তো আরও কাজ করতে হবে আমাদের, হবে না? তাহলে এই ইমেজটাকে আমরা ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ সেভ করে নিব। ডেস্কটপে আমরা সেভ করে নিলাম। এখন এটার রিলেটেড কিছু ইমেজ আমরা সার্চ করে বাইর করব। কি করব? সার্চ করে বাইর করে নিয়ে আসবো। তাহলে সার্চ করে বাইর করে নিয়ে আসতে হলে আমরা এই গুগলে আসার পর এই যে আমাদের সার্চ মাই ইমেজ, এখানে ওকে করলাম। করার পর আপলোড এ ফাইল, এখানে আপলোড করছি। কোথায়? আমাদের এসসি। আচ্ছা, ইন্ডিকেট করে দিই কোনটা করব। আপলোড করা হয়নি, আমরা এখান থেকে সার্চ করে দিলাম। দেখেন এটার উপর ডিপেন্ড করে এসসি কে কতভাবে ডিজাইন করা আছে। ঠিক আছে না? এটা হচ্ছে প্র্যাকটিসের অপশান। তাহলে দেখেন আমরা চাইলে ডিএস কে ডিজাইন করতে পারি। তারপরে দেখেন এখানে জিএস কে ডিজাইন করতে পারি, এগুলো হোমওয়ার্ক। তারপরে দেখেন এস এবং সি,
ডিজাইন করছে, যেটা আজকে আমরা শিখলাম। তারপর আরও কি আছে দেখেন, জি ও এস ডিজাইন করছে, দেখেন এস এবং জি ডিজাইন করছে। একটা শিখলে কতগুলো শিখি, সব তো আমার শেখানোর প্রয়োজন নেই, আছে কি আমি সব শেখানো সম্ভব? আচ্ছা, তারপরে দেখেন ডিএসডি করছে একই ফন্ট দিয়ে কিন্তু। তারপরে দেখেন জেএসসি করছে, তারপরে দেখেন এখানে এসই করছে। তাহলে এভাবে আপনি যতগুলো প্র্যাকটিস করতে পারেন, যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য কি হবে, বেস্ট। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর প্র্যাকটিস কম করলে আপনাদেরই ক্ষতি, কারণ এখান থেকে এসসির জায়গায় অন্য থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। বুঝতে পারছেন? তাহলে আজকের এই ক্লাসটা আমাদের মূলত এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। করা যাবে? তাহলে আপনারা প্র্যাকটিস করেন, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।